দিল্লির কংগ্রেস নেতৃত্বের আচরণে ক্ষুব্ধ অধীর রঞ্জন চৌধুরী। দিল্লির বৈঠকে অধীরকে প্রাক্তন প্রদেশ সভাপতি সম্বোধন। রাজ্যের এআইসিসি পর্যবেক্ষকের উপর ক্ষোভ অধীরের। গোলাম আহমেদ মীরের বিরুদ্ধেও তীব্র অসন্তোষ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের প্রতিও ক্ষুব্ধ অধীর। এখন এআইসিসির নেতা গোলাম মীর আর একটা সিং সাহেব বলে দুজন, এরাই এখন রাজ্যটার মাথা হয়েছে। এরাই মোটামুটি রাজ্যটাকে চালাচ্ছে এবং এরা রাজ্যের বিশেষ বিশেষ কিছু লোককে চেনে, রাজ্যের সব লোককে চেনে বলে আমার জানা নাই। হঠাৎ করে এই গোলাম মীর সে বলছে যে ফর্মার কংগ্রেস প্রেসিডেন্ট, কিন্তু আমি তো রেজিগনেশন দিয়েছি খার্গে সাহেবকে। অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা খার্গে সাহেবের প্রশ্ন নাম্বার ওয়ান। অ্যাকসেপ্ট করার পর আমাকে একটা ইন্টিমেশন করে জানানো দরকার, এটা কার্সির মধ্যে পড়ে, বদ্ধতার মধ্যে পড়ে, সেটা 2। 3, খার্গে সাহেব আমাকে বলেছিল যে তোমার সঙ্গে আলোচনায় বসবো, দিল্লি এসে আলোচনায় বসবো। আমি সেই জন্য অপেক্ষা করেছি। হঠাৎ করে এই কথা শুনে বুঝলাম যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে, না তো হঠাৎ করে ফরমার বানিয়ে দেবে কি করে। পরিষ্কার করে নিজের বক্তব্য তিনি আগেও বলেছিলেন যে তৃণমূলের প্রতি যে বিরোধিতার যে মনোভাব সেটা তিনি জিইয়ে রাখবেন। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষ নেতৃত্বের সঙ্গেই যেন কোথাও একটা তালমেল খাচ্ছে না অধীর রঞ্জন চৌধুরীর। কথা বলবো, জ্যোতির্ময় কর্মকার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, শীর্ষ নেতৃত্বের সঙ্গে কি ডিস্টেন্স বাড়াচ্ছেন, দূরত্ব বাড়াচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী? দেখো, অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য অনুযায়ী দূরত্ব বাড়ানো নয় এবং মল্লিকার্জুন খার্গের বিরুদ্ধে কোনো ক্ষোভ নয়, বরং তিনি বলছেন যে মল্লিকার্জুন খার্গের কিছু বক্তব্যে তার খারাপ লেগেছে। তিনি কি বলছেন? তিনি খুব স্পষ্টভাবে বলছেন যে সময় মল্লিকার্জুন খার্গে তার বিরুদ্ধে মন্তব্য করেন, অর্থাৎ নির্বাচন পরবর্তী ক্ষেত্রে বা সেই সময় আমরা দেখতে পাই যে মল্লিকার্জুন খার্গে মুম্বাই থেকে একটি মন্তব্য করেছিলেন। সেই বিষয়ের ক্ষেত্রে তিনি স্পষ্টভাবে বলেন যে পশ্চিমবঙ্গের মাটিতে কংগ্রেসের কর্মীরা তৃণমূলের হাতে মার খাচ্ছে, তাদের মৃত্যু হচ্ছে, বিভিন্ন জায়গায় তারা আক্রান্ত হচ্ছে, ফলত নিজের কর্মী সমর্থকদের পাশে তাকে দাঁড়াতে হচ্ছে এবং তীব্র তৃণমূল বিরোধিতার লাইনেই তাকে রাজনীতি করতে হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে যদি মল্লিকার্জুন খার্গে তা পছন্দ না হয়, দিল্লির নেতাদের যদি তা পছন্দ না হয়, তার বিরুদ্ধে যে মন্তব্য করা হয়েছে সেটা তার খারাপ লেগেছে বলে তিনি জানিয়েছেন। কিন্তু তিনি তীব্র ক্ষোভ কিন্তু জ্যোতির্ময়, মল্লিকার্জুন খার্গে এই মন্তব্য তো লোকসভা নির্বাচনের আগে করেছেন, জোটের প্রেক্ষিতে করেছেন। এখন এই সময় অধীর রঞ্জন চৌধুরী ক্ষোভ প্রকাশ করছেন কেন? একদমই তার সুনির্দিষ্ট প্রেক্ষাপট হচ্ছে গতকাল একটি বৈঠক ডাকা হয়েছিল এআইসিসি সদর দপ্তরে। এর আগেই ইস্তফা দিয়েছেন অধীর চৌধুরী, যে কথা আজকে তিনি বক্তব্যে জানিয়েছেন। যে সময় মল্লিকার্জুন খার্গে তিনি কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছেন, কংগ্রেসের সংবিধান অনুযায়ী সেই সময় সমস্ত প্রদেশ কংগ্রেস সভাপতি তারা অস্থায়ী হয়ে গিয়েছে। এরপর নির্বাচনের ফল প্রকাশের পর যখন অধীর চৌধুরী হেরে গিয়েছেন, তখনও তিনি ফোন করে জানিয়েছেন যে তিনি পারলেন না, যদি মনে করেন তারা তাহলে অন্য কাউকে দায়িত্ব দিন। সেই সময় মল্লিকার্জুন খার্গে তাকে জানিয়েছিলেন যে দিল্লিতে আসুন, আপনার সঙ্গে বসবো, আলোচনা করব এবং যে নিয়ম অনুযায়ী যতক্ষণ পর্যন্ত না পরবর্তী কমিটি তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত অস্থায়ী সভাপতি হিসেবে অধীর রঞ্জন চৌধুরীকে কাজ করতে হবে। গতকালের বৈঠক ডেকেছিলেন কেসি বেণুগোপাল, কিন্তু সেই কেসি বেণুগোপাল বৈঠকে আসার আগেই গোলাম আহমেদ মীর তিনি অধীর চৌধুরীকে ফর্মার প্রেসিডেন্ট হিসেবে তিনি সম্বোধন করেন এবং তিনি বলেন যে হি হ্যাজ টেন্ডার্ড হিজ রেজিগনেশন। আর ঠিক এই জায়গাতেই অধীর চৌধুরী যথেষ্ট অসম্মানিত বোধ করেছেন। তিনি মনে করছেন যে তিনি খার্গের কাছে নিজের রেজিগনেশন জমা দিয়েছেন। তিনি নিজেই বলেছিলেন আসুন আলোচনা করুন, তিনি দিল্লিতে আছেন কিন্তু তাকে আলোচনায় ডাকা হয়নি। কিন্তু এইভাবে তাকে মুখের উপর ফর্মার প্রেসিডেন্ট বলা, সেটা তিনি যথেষ্ট ক্ষোভের সাথে জানিয়েছেন। ডিসিশন যদি কিছু এরকম হয়ে থাকতো তাহলে আগেই জানানো যেত। আপাতত ধন্যবাদ জ্যোতির্ময়। আমরা কথা বলছিলাম, নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার ছিলেন সঙ্গে। পরের খবরের দিকে নজর রাখবো। শিলিগুড়ির মেয়রের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ। গৌতম দেবের নাম ব্যবহার করে টাকা চাওয়ার অভিযোগ, হোয়াটসঅ্যাপ করে টাকা চাওয়ার অভিযোগ। শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ছবি ব্যবহারের অভিযোগ। আর শিলিগুড়ির একাধিক কাউন্সিলরের কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ। কংগ্রেস, সিপিএম, বিজেপি ও তৃণমূল কাউন্সিলরদের কাছে মেসেজ। সাইবার ক্রাইমে বিভাগে অভিযোগ দায়ের গৌতম দেবের। আমি এই 2-3টে পাওয়ার পরে আমি আশিস বাবুকে বললাম যে আশিস বাবু, আপনি এটা সাইবার ক্রাইমে কমপ্লেন একটা ড্রাফট করে লইয়া অন্যমের সাথে দেখা করে যেখানে যেখানে কমপ্লেন করে এটা কমপ্লেন করুন। গাড়ি চুরি রুখতে গিয়ে প্রাণ গেল গাড়ির মালিকের। সূত্রের খবর, মঙ্গলবার সকালে জাকারিয়া স্ট্রিটের রাজস্থান গেস্ট হাউসের সামনে নিজের ট্যাক্সি ধোয়ামোছা করছিলেন মোহাম্মদ ফিরোজ। অভিযোগ, হঠাৎ করেই এক যুবক সেই ট্যাক্সিতে উঠে স্টার্ট করে গাড়িতে বসে স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করে। সেই সময় ফিরোজ চালকের আসনে
খোলা জানলা দিয়ে হাত ঢুকিয়ে স্টিয়ারিং ডান দিকে ঘুরিয়ে দেয়, যাতে ওই যুবক গাড়ি নিয়ে পালাতে না পারে। স্থানীয়দের দাবি, এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নিয়ে রাস্তার পাশের লাইট পোস্টে ধাক্কা মারে ওই যুবক। গাড়ি আর লাইট পোস্টের মাঝে পড়ে শরীরের ডান দিক গুরুতর আঘাত পান গাড়ির মালিক। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। যুবককে গ্রেফতার করেছে জোড়াসাঁকো থানার পুলিশ। ট্যাক্সি চুরি রুখতে প্রাণ গেল ট্যাক্সির চালকের। ঠিক জাকারিয়া স্ট্রিট এই জায়গাতেই, এই দূরে মূলত মোহাম্মদ ফিরোজ তিনি গাড়ি রেখেছিলেন। মূলত সেখানে যখন তিনি 7:30 নাগাদ গাড়ি ধোয়ার কাজ করছিলেন, হঠাৎই তিনি দেখেন যখন তিনি জল আনতে গেছেন সেই সময় হঠাৎ তার গাড়িকেও স্টার্ট দিয়েছে। তিনি বুঝতে পান যে তার গাড়ি চুরি যাচ্ছে। সঙ্গে সঙ্গে যারা স্থানীয় ছিল তাদের জানান দেওয়ার জন্য তিনি চিৎকার করেন আর গাড়ির স্টিয়ারিংয়ে হাত দেন। গাড়ির স্টিয়ারিংয়ে ডান দিক ঘোরাতেই গাড়ি সরাসরি এই দিকে চলে আসে। স্বাভাবিকভাবেই গাড়ি এখানে ধাক্কা লাগে, কিন্তু গাড়ি এবং এই পোস্টের মাঝখানে মোহাম্মদ ফিরোজ পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে সে গুরুতর আহত হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মোহাম্মদ ফিরোজকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পরেই ইতিমধ্যে পুলিশ তদন্তে নেমেছে এবং ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে। ক্যামেরা দেবব্রতের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। নিজের গাড়ি চুরি থেকে বাঁচাতে গিয়েই গাড়ির মালিক প্রাণ হারালেন। গাড়ি চুরি রুখতে গিয়ে প্রাণ গেল গাড়ির মালিকের। জাকারিয়া স্ট্রিটের ঘটনা। মঙ্গলবার সকালে রাজস্থান গেস্ট হাউসের সামনে এই ঘটনাটি ঘটে। वहाँ पे दूसरा गाड़ी का मोबिल चेंज कर रहा था, कोई दूसरा अचानक चोर आके उसका गाड़ी को लेके भागने की कोशिश कर रहा था। वो मोड़ के यहाँ लगे टकराया। अगर वो सीधा गाड़ी चला जाता तो बहुत आदमी का नुकसान हो जाता। बाहर से वो जो गाड़ी रोका नहीं ना, वो एक्सीलेटर पे पाँव रखे हुआ तो स्पीड में ले जाके उसको धक्का मारा। वही तो गाड़ी मोड़ा इधर स्टेयरिंग को। सीधा जाने से बहुत आदमी का नुकसान हो जाता, बहुत आदमी का जान चला जाता। 800 में गाड़ी एक तो उधर से गाड़ी एक तो आया तेजी में, और जिसका गाड़ी था वो गाड़ी का बाहर था। वो आते आते गाड़ी यहाँ पर जो है हमारा डाला लगता है, समझा गंजी का डाला लगा था हम यहाँ, और मेरा डाला वाला सब उड़ गया, माल वाल सब छितरा गया। हम लोग नहीं था वहाँ, नहीं तो हमारा जो गाड़ी वाला था गाड़ी का बाहर था, वो आकर के यहाँ पर गिर गया। उसके बाद उसको ले जाते लगे मेडिकल में, वो डेथ कर गया। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মাথাভাঙা। সংঘর্ষে জখম দুপক্ষের অন্তত 4। SC/ST সেলের অঞ্চল সভাপতি বনাম পঞ্চায়েত সদস্যের অনুগামীদের মধ্যে বাসলাঠি নিয়ে সংঘর্ষ, ঠিকাদারি নিয়ে তৃণমূলের অন্দরে বিবাদে সংঘর্ষ বলেই খবর। মুর্শিদাবাদের পর আতঙ্কে ঘুম উড়েছে মালদার রতুয়ার বাসিন্দাদের। ভাঙন আতঙ্ক। প্রতিদিনই নদীগর্ভে তলিয়ে যাচ্ছে ভিটে মাটি। অসহায় অবস্থা রতুয়া 1 ব্লকের ফুলহারের বাসিন্দাদের। গঙ্গা ভাঙন রোধে কেন্দ্রীয় বাজেটে ব্রাত্য বাংলা, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক আকচাকচি। ভোটের আগে এলাকায় এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন নেতারা, কিন্তু এখন কোথায় তারা? প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা। গঙ্গা ভাঙনের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের কাছে পেশ করা হয়েছে, জানিয়েছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। নদীর ভাঙনে আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি, তা আমাদের এভাবে বাদ করে দেওয়াটা উচিত হয়নি। তাদের রাজনৈতিক সংঘাত, কেন্দ্র রাজ্যের রাজনৈতিক সংঘাত আমাদের উপর যে এভাবে ফল দিবে, মানে ক্ষতি করবে, আমাদের ক্ষতি করবে, এটা কাজটা ঠিক হয়নি। শুনেছি নাকি বিহারকে কিছু টাকা দিল, আমাদেরকে কেন দিল না? আমার সব বাড়ি ঘর ভেঙে কোথায় যাবো আমরা? আমারও তো কিছু দিত, আমাদের আশা ছিল। বিহারের জন্য বিহার তো বাঁচবো তো বেঁচেই যাবে। বরাদ্দ যখন হয়ে গেছে, টাকাও সাকশন হয়ে গেছে, বাঁচবেই। কিন্তু আমাদের বাঙালির জন্য আমাদের কি করে দেবে? আমাদের সরকার আছে কি না আছে আমরা তো ভাবতেই পারছি না। কি ভাববার, বাবার কিছু না, বাড়ি ঘর কেটে ভাগতে হয়েছে, কোথাও উপায় নাই। আপনারা কি আশাবাদী ছিলেন যে কি আপনারাও টাকা পাবেন এই গঙ্গা নদীর? আশা করেছিলাম, আশা করেছিল না যে গঙ্গা বাঁধবে, বাজেট পাস হলে কিছু তো দিবে, কিছু দিল না। আপনার বাড়ি কোথায়? বিহার। হ্যাঁ, কি শুনেছেন কালকে? যে আমাদের গঙ্গা বাঁধবে, তা আমরা খুশি আছি। মানে বিহার এলাকায় গঙ্গার বাঁধবে বলে খুশি, আমরা খুশি আছি। ইমিডিয়েটলি সেন্ট্রাল গভর্নমেন্ট এটার দায় নেওয়ার উচিত। মানে এই যে গঙ্গা ভাঙনের দায় যে হচ্ছে, যে অ্যান্টি ইরোশন ওয়ার্ক অ্যালং ইন কোঅপারেশন উইথ স্টেট গভর্নমেন্ট, ঠিক না? আমি বলছি না উইদাউট, ইন কোঅপারেশন উইথ স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট দুটোই সরকার মিলে এই কাজটা দেখো, ভালো করে দেখতে হবে। এক তো সেন্ট্রাল গভর্নমেন্ট তো এই, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো দায়িত্ব নিচ্ছে না। দুই হচ্ছে যে
ইরোশন যারা ভিকটিমস আছে আগে থেকে ওদের রিহ্যাবিলিটেশন করতে হবে। প্রবল বৃষ্টি, কেরালার একাধিক জায়গায় পাহাড়ি এলাকায় ভূমিধস। ওয়েনারের মেঘপটি এলাকায় ভয়াবহ ভূমিধসে বিপর্যয়, এখনো পর্যন্ত মৃত 84, আটকে শতাধিক মানুষ, ক্ষতিগ্রস্ত 250টি পরিবার। উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় প্রশাসন, উদ্ধারে বায়ুসেনার 2টি কপ্টারও। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা প্রধানমন্ত্রী, সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। মৃতদের পরিবারকে 2 লক্ষ, আহতদের পরিবারকে 50,000 আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের।